অরবিটের চারিপাশে ঘুরতে থাকা একটি স্পেসশিপ। তবে এটা কোনো সাধারণ স্পেসশিপ নয়, বরং স্পেসশিপটির মধ্যে রয়েছে বিশাল বড় এক শহর, যেখানে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ সবকিছু আছে। আর পৃথিবীর সমস্ত মানুষই এখন মহাকাশের এই শহরে বসবাস করছে, কারণ অনেক বছর আগে পুরো পৃথিবী একদম ধ্বংস হয়ে গিয়েছে এবং পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ মারা গিয়েছে। তাই এখন বেঁচে থাকার জন্য পৃথিবীর বাকি জীবিত মানুষেরাই স্পেসশিপের শহরেই বসবাস করছে। কিন্তু প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কৃত্রিম উপায়ে বেঁচে থাকাটা কি এতটাই সহজ? তাই কিছু বছরের মধ্যে এখানকার জনসংখ্যা এত বেশি বেড়ে যায় যে স্পেসশিপের শহরেও খাবার পানির সংকট দেখা দেয়, মানুষের জীবন হয়ে পড়ে দুর্বিষহ। তবে পরবর্তীতে তাদের সঙ্গে কি ঘটেছিল? এত কিছুর পরও তারা কি এই কৃত্রিম পৃথিবীতে সার্ভাইভ করতে পেরেছিল? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। আমরা তো প্রতিনিয়ত অনেক ধরনের সায়েন্স ফিকশন মুভির গল্প দেখি, কিন্তু আজকের এই মুভির কনসেপ্টটি সম্পূর্ণ ইউনিক, যেটা আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। তাহলে চলুন ঘুরে আসা যাক স্পেসশিপে অবস্থিত অদ্ভুত এক শহরের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে। সময়টা ছিল আজ থেকে প্রায় 1000 বছর পরের ভবিষ্যতের, যখন আমাদের পৃথিবী পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। এ সময় পৃথিবীর তাপমাত্রা এত বেশি বেড়ে গিয়েছিল যে আস্তে আস্তে পৃথিবীর আবহাওয়া, জলবায়ু, এমনকি পৃথিবীর প্রাকৃতিক সবকিছুতেই অনেক বড় পরিবর্তন ঘটে। তবে সবচাইতে বড় পরিবর্তন ছিল পৃথিবীতে অ্যাসিড বৃষ্টি হওয়া, যার ফলে পৃথিবীর অনেক মানুষই মারা যায়। এমনকি পৃথিবীতে নানা ধরনের রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে, ফলে আস্তে আস্তে পৃথিবীর জনসংখ্যা অনেক কমে যায়। আর দেখতে দেখতেই পৃথিবী এমন এক পর্যায়ে চলে যায় যে পৃথিবী আর মানুষের বসবাসের উপযোগী থাকে না। আর তাই পৃথিবীর শেষ কিছু মানুষকে বাঁচানোর জন্য সে সময় অনেক বড় বড় সায়েন্টিস্টরা মিলে অনেক কঠোর পরিশ্রম করে স্পেশাল একটি স্পেসশিপ তৈরি করে ফেলে। আর এই স্পেসশিপটি ছিল এমন একটি স্পেসশিপ যেটা কিনা মূলত পৃথিবীর অরবিটের মধ্যেই ঘুরবে এবং আকাশের উপরে ভাসমান অবস্থাতে থাকবে। যদিও শুরুর দিকে স্পেসশিপটি অনেক নর্মাল একটি স্পেসশিপ ছিল, কিন্তু আস্তে আস্তে স্পেসশিপের মধ্যেই একটি শহর তৈরি করে ফেলা হয় এবং পৃথিবীর শেষ জীবিত মানুষদেরকে এখানে নিয়ে আসা হয়। আর বর্তমানে সমস্ত মানুষই স্পেসশিপটির মধ্যেই বসবাস করছে, কিন্তু সময়ের সাথে সাথে এখানকার জনসংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে। তাই বর্তমানে স্পেসশিপের শহরটিতে আর কোনো মানুষকে জায়গা দেওয়া সম্ভব ছিল না। এমনকি এখানকার জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে এখানেও প্রতিনিয়ত নতুন নতুন সমস্যা দেখা দিচ্ছিল। তাই আস্তে আস্তে এখানেও মানুষের জীবন অনেক বেশি কঠিন হয়ে পড়ছিল। তো আজকে স্পেসশিপটিতে বারবার একটি অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হচ্ছিল, যেখানে রিয়া নামক একটি প্ল্যানেটের ব্যাপারে বলা হয়েছে। আসলে স্পেসশিপের এই খারাপ পরিস্থিতি দেখে বিজ্ঞানীরা বহু বছর ধরে পৃথিবীর মতো একটি গ্রহের সন্ধান করছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যে তারা যত আধুনিক স্পেসশিপে তৈরি করে ফেলুক না কেন, পৃথিবীর মতো কোনো গ্রহ ছাড়া তারা কোনোভাবে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবে না। তাই তারা অনেকদিন যাবৎ বিভিন্ন প্ল্যানেটের উপর রিসার্চ করে রিয়া নামক এই প্ল্যানেটটিকে খুঁজে পেয়েছে। আর এই প্ল্যানেটের প্রাকৃতিক অবস্থা একদম পৃথিবীর মতোই ছিল, অর্থাৎ মানুষ চাইলে সেখানে বসবাস করতে পারবে। তাই বর্তমানে রিয়া প্ল্যানেটকে দ্বিতীয় পৃথিবীও বলা হয়ে থাকে। তবে স্পেসশিপের শহর থেকে রিয়া প্ল্যানেটে যেতে প্রায় অনেক টাকার প্রয়োজন, তাই দরিদ্র মানুষের পক্ষে সেখানে যাওয়াটা ছিল স্বপ্নের মতো। কিন্তু ধনীরা তো খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে সেই প্ল্যানেটে চলে গিয়েছে। তো এবার আমরা এই স্পেসশিপের শহরটিতে রিচেল নামক একটি মেয়েকে দেখতে পাই। রিচেল পেশায় একজন ডক্টর ছিল, সে স্পেসশিপের মানুষদের ট্রিটমেন্ট করত। রিচেলের মীরা নামক একটি বোন ছিল। মীরার আর্থিক অবস্থা ভালো হওয়ার কারণে সে অনেকদিন আগে রিয়া প্ল্যানেটে চলে গিয়েছিল, তাই মীরার সঙ্গে রিচেলের অনেকদিন যাবৎ দেখাই হয় না। তবে রিচেল তার বোন মীরাকে অনেক মিস করে, তাই এখন তার সবচাইতে বড় স্বপ্ন হলো রিয়া প্ল্যানেটে যাওয়া আর সেখানে গিয়ে তার বোনের সঙ্গে থাকা। তবে সেখানে যেতে তার অনেক টাকার প্রয়োজন, তাই সে টাকা উপার্জনের জন্য এখানকার স্পেশাল একটি কোম্পানিতে চাকরি নিয়েছে। তবে এই চাকরিটি পুরোপুরিভাবে সম্পূর্ণ করার জন্য তাকে এই কোম্পানির সঙ্গে 8 বছরের একটি চুক্তি করতে হয়েছে। তাকে এখন থেকে প্রায় 8 বছর সময় ধরে এই স্পেসশিপের একজন ক্রু মেম্বার হয়ে এখানকার ডক্টরের দায়িত্ব পালন করতে হবে এবং একটানা প্রায় 8 বছর কাজ করার পরেই সে রিয়া প্ল্যানেটে যেতে পারবে। তবে সে যে স্পেসশিপটির দায়িত্ব পেয়েছে সেটা অনেক পুরনো একটি স্পেসশিপ ছিল। তারপরও রিচেলের কোনো আপত্তি ছিল না, সে রিয়া প্ল্যানেটে যাওয়ার জন্য সবকিছু করতেই প্রস্তুত ছিল। আর আজকে স্পেসশিপে কাজ করার রিচেলের প্রথম দিন ছিল। তো রিচেল এখানে এসে এখানকার ফার্স্ট অফিসারের সঙ্গে দেখা করে, যার নাম ছিল লিয়ানা। এই স্পেসশিপটিতে রিচেল এবং লিয়ানা সহ মোট 5 জন ক্রু মেম্বার ছিল, যাদের মধ্যে ছিল ক্যাপ্টেন ল্যাক্রস, টেকনিশিয়ান ইউসিডা আর 2 জন ইঞ্জিনিয়ার প্রকোপ এবং ভিসপার।
ক্যাপ্টেন ল্যাক্রস এখানে সবাইকে বলে যে তারা এখন যে স্পেসশিপটিতে কাজ করছে এই স্পেসশিপটি সম্পূর্ণভাবে অটোমেটেড, আর এই স্পেসশিপটি এখন তাদেরকে মিশন 42 এর দিকে নিয়ে যাচ্ছে। আর তাদের এই মিশনের স্টেশনের নাম হচ্ছে স্টেশন 42। সবাই তখন ল্যাক্রক্সের কাছে মিশন 42 এর ব্যাপারে জানতে চায়। ল্যাক্রক্স তখন সবাইকে বলে যে অনেক বছর ধরে সিক্রেট একটি টেরোরিস্ট গ্রুপ বেরিয়েছে। তাদের মূল কাজই হচ্ছে বিভিন্ন স্পেসশিপের মধ্যে হামলা করা। তারা আজ পর্যন্ত অনেক শিপের মধ্যেই হামলা করে শিপগুলোকে নষ্ট করে দিয়েছে এবং শিপের বিভিন্ন দামি দামি জিনিসপত্র নিয়ে পালিয়ে গিয়েছে। তাই বর্তমানে গভর্নমেন্ট প্রত্যেকটি স্পেসশিপের মধ্যেই একজন করে সিকিউরিটি অফিসারকে নিয়োগ দিয়েছে। তো এবার লিয়ানা সেখানে ডেকার নামক একজন ব্যক্তিকে নিয়ে আসে। সে সকলের সঙ্গে ডেকারকে পরিচয় করিয়ে দেয়। ডেকার আসলে ছিল তাদের স্পেসশিপের সিকিউরিটি অফিসার। তো ডেকার এখানে তাদের সবাইকে ব্রুকনার নামক একজন ব্যক্তির ছবি দেখায়। সে ছিল সবচাইতে বড় একজন টেরোরিস্ট, আর লাস্ট হামলার পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে মূলত একসাথে 3টি স্পেস স্টেশনে হামলা চালিয়েছে, যেটার মধ্যে রয়েছে স্টেশন 20, স্টেশন 23 এবং সর্বশেষ স্টেশন 24। এই হামলার পর থেকে তাকে আর কোথাও পাওয়া যাচ্ছে না। এখানে আবার ব্রুকনার এবং তার টিমের একটি ফুটেজ ছিল, যেখানে ব্রুকনার চিৎকার করে সবাইকে বলছিল যে যতদিন টেকনোলজি তাদের উপর শাসন করে যাবে ততদিন পর্যন্ত তারা কখনো শান্তি পাবে না এবং তারা কখনোই তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে না। বর্তমানে টেকনোলজি তাদেরকে রোবটের মতো বানিয়ে ফেলছে, আর এভাবে চলতে থাকলে তারা একদিন টেকনোলজিরই গোলাম হয়ে যাবে। আর এই সমস্ত কারণেই ব্রুকনার এবং তার টিম টেকনোলজির বিরুদ্ধে ছিল, এমনকি তারা এখানকার গভর্নমেন্টের বিরুদ্ধেও কাজ করছে। তাই তারা টেকনোলজিকে ধ্বংস করতে এভাবে হামলা চালিয়ে যাচ্ছে। আর এখন তাদের এই পুরো টিমটিকে ধরার জন্যই রিচেল এবং তার টিম একটি মিশনে যাচ্ছে। তো তারা এবার তাদের স্পেস স্টেশনে করে রওনা হয়ে যায় স্টেশন 22 এর উদ্দেশ্যে। আর এই স্পেসশিপটির প্রত্যেকটি মেম্বারদের একটি বিশেষ নিয়ম ছিল, সেটা হলো সমস্ত মিশন চলাকালীন সময়ে শিপটির প্রত্যেকটি মেম্বারকে 8 মাসের জন্য ঘুম পাড়িয়ে রাখা হয়, অর্থাৎ তাদেরকে একটি আইসোলেশনের মধ্যে বিশ্রামে রাখা হয়। কারণ মহাকাশের এক একটি স্টেশন অনেক দূরে অবস্থিত ছিল, তাই এক জায়গা থেকে আরেক জায়গাতে যেতে অনেক সময়ের প্রয়োজন। তবে যখন সবাইকে আইসোলেশনে রাখা হতো তখন যে কোনো একজন সদস্য পুরো স্পেসশিপটির উপর নজর রাখত। এভাবে একজন একজন করে জেগে জেগে স্পেসশিপ পাহারা দিত। তবে এই শিপটির মধ্যে একটি জায়গা রয়েছে যেটাকে কনস্ট্রাকশন এরিয়া বলা হয়ে থাকে। শিপটির এই জায়গাতে যে কারো যাওয়া নিষেধ ছিল, কারণ এটাই ছিল শিপের মেন কার্গো এরিয়া, যেখানে স্পেসশিপটির বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকে। তো এভাবেই সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করে তারা তাদের মিশনটিতে বেরিয়ে পড়ে। এরপর দেখতে দেখতেই তাদের এই মহাকাশ যাত্রার প্রায় 3 বছর সময় পার হয়ে যায়। আর এই 3 বছরে স্পেসশিপ পাহারা দেওয়ার জন্য 8 মাস পর পর এক এক করে ক্রু মেম্বাররা কাজ করতে থাকে। তো এভাবেই এখন রিচেলের কাজ করার সময় এসেছে, অর্থাৎ আজ থেকে 8 মাস পর্যন্ত তাকে স্পেসশিপটির উপর নজর রাখতে হবে। তো রিচেল পুরোপুরিভাবে প্রস্তুতি নিয়ে তার কাজ শুরু করে দেয়। প্রতিদিন সে স্পেসশিপের সমস্ত ফাংশনগুলো চেক করে থাকে। এরপর সে বিভিন্ন কাজ করে তার সময়গুলো কাটানোর চেষ্টা করে। তবে এখানকার সবকিছু অনেক বোরিং ছিল, কারণ পুরো স্পেসশিপে সে একাই জেগে রয়েছে। তার সঙ্গে গল্প করার মতো কোনো মানুষ ছিল না। তাই রিচেল তখন তার বোরিং সময়গুলোকে পার করার জন্য বেশিরভাগ সময়ই বই পড়ত। এমনকি পাঞ্চিং ব্যাগে সে বক্সিং প্র্যাকটিস করেও তার সময় কাটাত। তবে এভাবেও তার খুব একটা ভালো লাগছিল না, তাই সে সেখানে তার শখের একটি কাজ করে, সেটা হলো গার্ডেনিং। সে স্পেসশিপটির একটি ছোট্ট জায়গাতে বেশ কয়েকটি গাছ লাগিয়ে ফেলে, আর তারপর থেকে সে বেশিরভাগ সময়ই গাছের দেখাশোনা করে কাটিয়ে দেয়। আবার মাঝে মাঝে রিচেল ভিডিও মেক করে তার বোনের কাছে পাঠায়। কিন্তু তারা এখন মহাকাশের এমন একটি জায়গাতে রয়েছে যেখান থেকে তার বোনের কাছে ভিডিও পৌঁছতে প্রায় কয়েক মাস সময় লেগে যায়। অন্যদিকে রিচেলের বোন মীরা যখন তাকে সেই ভিডিওর রিপ্লে পাঠায়, সেটাও তার কাছে পৌঁছতে প্রায় বেশ কয়েক মাস লেগে যায়। তাই আস্তে আস্তে রিচেলের অনেক খারাপ লাগতে শুরু করে, কারণ একা একা একটা মানুষ আর কত সময় থাকতে পারে। তাছাড়া সে তার বোনের সঙ্গেও ঠিকমতো কথা বলতে পারছে না। তো এভাবেই একদিন যখন রিচেল স্পেসশিপের মধ্যে হাঁটাহাঁটি করছিল, ঠিক তখনই সে স্পেসশিপটির মেন কার্গো এরিয়া থেকে একটি আওয়াজ শুনতে পায়। তাই রিচেল তখন বিষয়টি চেক করার জন্য যায়। কিন্তু এমন সময় সে আবার স্পেসশিপের গেটের পেছনের সাইডে কোনো একজন মানুষের হাত দেখতে পায়। এতে সে অনেক ভয় পেয়ে যায়, আর সে দৌড়ে স্পেসশিপের অফিস এরিয়াতে চলে আসে এবং মেইন অফিসে সেই বিষয়টি জানানোর জন্য সেখানে রিপোর্ট পাঠাতে শুরু করে। কিন্তু ঠিক এমন সময় তার পেছনে সেই ব্যক্তি চলে আসে যাকে রিচেল দেখতে পেয়েছিল। তবে দেখা যায় যে এই ব্যক্তি আর কেউ নয়, বরং এখানকার সিকিউরিটি অফিসার ডেকার, যে কিনা অনেক আগে আইসোলেশন থেকে জেগে উঠেছিল।
রিচেল তখন ডেকারের কাছে জানতে চায় যে 8 মাস সময় তো এখনো শেষ হয়নি, তাহলে সে এত তাড়াতাড়ি কিভাবে জেগে উঠল। ডেকার তখন তাকে বলে যে এখানকার কম্পার্টমেন্ট সিস্টেম কেউ হয়তো খুলে দিয়েছে, তা না হলে তার জেগে ওঠার কথাই ছিল না। অর্থাৎ স্পেসশিপে তারা ছাড়াও আরো কেউ জেগে রয়েছে, বা হয়তো বাইরের কেউ এখানে লুকিয়ে আছে। তবে ডেকার তখন রিচেলের কাছে জানতে চায় যে স্পেসশিপের মেন কার্গো কম্পার্টমেন্টে আসা তো সকলের জন্য মানা ছিল, তাহলে সে কেন এখানে এসেছে আর কেনই বা সে এখানকার দরজা খুলেছে। রিচেল তখন তাকে জানায় যে সে কার্গো এরিয়ার ভেতর থেকে একটি আওয়াজ পেয়েছে, তার কাছে মনে হচ্ছে যে কার্গো এরিয়াতে কেউ আছে, তাই এই বিষয়টি অবশ্যই তাকে ক্যাপ্টেনকে জানাতে হবে। এই জন্য রিচেল ক্যাপ্টেনকে আইসোলেশন থেকে জাগিয়ে তুলতে চাইছিল। ডেকারও তখন তার সঙ্গে একমত হয়। এরপর তারা স্পেসশিপের ক্যাপ্টেন ল্যাক্রক্সকে জাগিয়ে তোলে এবং কার্গো এরিয়ার রেস্ট্রিক্টেড জায়গাটি চেক করতে যায়। তার এখানে স্পেশাল একটি স্যুট পরে এসেছিল। রিচেল এখানে দেখতে পায় যে কার্গো এরিয়াটি অনেক বড় ছিল। তো ল্যাক্রক্স এখানে সবকিছু চেক করার পর রিচেলকে বলে যে রিচেলের ডিউটি চলাকালীন সময়ে এখানকার কম্পার্টমেন্টকে অনেকবার খোলা হয়েছে, তবে এখানে কোনোভাবেই কোনো মানুষের লুকিয়ে আসাটা সম্ভব নয়। হয়তো কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে এমনটা হয়েছে, হতে পারে অটোমেটিকভাবে দরজাটি অনেকবার খুলেছে, আর মূলত এটার শব্দ হয়তো রিচেল পেয়েছে। এখানে আবার অনেকগুলো কন্টেইনার রাখা আছে, যেগুলোর প্রত্যেকটি স্পেসশিপের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর এই জায়গাটি অনেক বেশি ঠান্ডা ছিল, এতটাই ঠান্ডা ছিল যে এখানে বরফ পড়ছিল। তো এবার ল্যাক্রক সেখান থেকে উপরের ফ্লোরটিতে চেক করতে যায়, আর রিচেল চেক করতে যায় নিচের ফ্লোরটি। কিন্তু কিছু সময় পরেই দেখা যায় যে ল্যাক্রক্স ফ্লোর চেক করতে করতে সোজা নিচে এসে পড়ে যায়। রিচেল এবং ডেকারিতে অনেক ভয় পেয়ে যায়, আর তারা দৌড়ে যখন ল্যাক্রক্সকে দেখতে যায় তখন দেখা যায় যে ল্যাক্রক্স তার মাথায় আঘাত পেয়ে সেখানেই মারা গিয়েছে। আর অন্যদিকে এমন সময় কার্গো এরিয়ার মেন গেটটি বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ এই গেটটিও অটোমেটেড ছিল। ফলে তারা দুজন মিলে ল্যাক্রক্সকে নিয়ে কোনো মতে দরজা বন্ধ হওয়ার আগে সেখান থেকে বেরিয়ে আসে। আর আজকে যেহেতু তাদের সঙ্গে অনেক বড় একটি ইনসিডেন্ট হয়ে গিয়েছে, তাই তারা তখন স্পেসশিপে সবাইকে আইসোলেশন থেকে জাগিয়ে তোলে। আর আইসোলেশন থেকে জাগার পর ক্যাপ্টেনের মৃত্যুর খবর জানতে পেরে সবাই অনেক কষ্ট পায়। তবে তাদেরকে তো তাদের মিশন কমপ্লিট করতে হবে, তাই ক্যাপ্টেনকে বাদ দিয়ে তারা আবারও নতুন করে টিম গঠন করতে শুরু করে। আর এখন এখানকার ক্যাপ্টেনের দায়িত্ব নেয় লিয়ানা। এরপর লিয়ানা তখন বাকিদেরকে তাদের কাজগুলো বুঝিয়ে দেয়। আর তাদের টিমে যে দুজন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার ছিল তাদের দুজনকে কার্গো এরিয়ার মেন গেটটি ঠিক করতে বলা হয়। তাই তারা সঙ্গে সঙ্গে দ্রুত তাদের কাজে লেগে পড়ে। আর তাদের টিমের ইউসিদা নামক মেয়েটিকে বলা হয় স্পেসশিপের সমস্ত এন্ট্রি এবং বিভিন্ন সাসপেশিয়াস জিনিসগুলো চেক করতে। অন্যদিকে রিচেল যেহেতু একজন ডক্টর ছিল, তাই রিচেলকে ল্যাক্রক্সের লাশটিকে পোস্টমর্টেম করতে বলা হয় এবং তাকে ল্যাক্রক্সের মৃত্যুর সঠিক কারণ বের করতে বলা হয়। এরপর রিচেল যখন তার পোস্টমর্টেমের কাজ শুরু করে তখন সে ল্যাক্রক্সের চোখের মধ্যে একটি আর্টিফিশিয়াল ইমপ্ল্যান্ট দেখতে পায়, যেটা অনেক অদ্ভুত একটি বিষয় ছিল। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে সবচাইতে বিশ্বস্ত একটি বুকমেকার অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। 22 মার্চ থেকে শুরু হয়েছে আইপিএল, আর অনেকেই এই ম্যাচগুলোর উপর প্রেডিক্ট করে গেম জিতছে। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি আপনি স্কোরও অনুমান করতে পারেন। সেই সাথে এখানে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর জেতা টাকা আপনি চাইলে বিকাশ, রকেট, নগদ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারেন। এখানে রয়েছে ক্র্যাশ গেমের মতো আরও অনেক মজার গেম, যেখানে বিমান যত উপরে উঠবে আপনি তত বেশি নগদ পুরস্কার জিতবেন। এটি প্রায় সকলেরই প্রিয় একটি গেম। আর এই অ্যাপের সবচাইতে স্পেশাল ব্যাপার হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমোকোড ব্যবহার করে সাইন আপ করলে প্রায় 30,000 টাকা এবং বিনামূল্যে স্পিন পাবেন। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমোকোড ব্যবহার করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। তো রিচেল তখন সেই ইমপ্ল্যান্টটিকে বের করে ফেলে এবং ইনফরমেশন জানার জন্য সেটার অ্যাক্সেস চেক করতে শুরু করে।